32,500 ফুট উঁচুতে, চারদিকে শুধুই ধোঁয়াটে মেঘ আর এক তীব্র ঝড়। আপনি বসে আছেন বিমানের উইন্ডো সিটে, আর ঠিক আপনার পাশের সহযাত্রীটি যদি আলতো করে ঝুঁকে এসে বলে, আপনার বেঁচে থাকার জন্য আর মাত্র 10 মিনিট সময় আছে, কেমন হবে তখন? নমস্কার, আমি বেদান্তিকা। আমার সঙ্গে আপনিও হবেন মাটি থেকে 32,000 ফুট উপরে উঠতে থাকা সেই বিমানের সফর সঙ্গী। আজকের গল্প কোনো কাল্পনিক হরর নয়, মাঝ আকাশের এক রুদ্ধশ্বাস নরকের গল্প, যেখানে এক অনুসন্ধানী সাংবাদিকের মুখোমুখি দাঁড়িয়ে আছে এক পেশাদার খুনি। আর ঠিক তখনই মাঝ আকাশে বিকল হয়ে গেল বিমানের ইঞ্জিন। নখ কামড়ানো চরম উত্তেজনার এই রোমাঞ্চকর উপাখ্যান 344 নম্বর ফ্লাইটের সেই জল্লাদ। হেডফোনটা কানে গুঁজে নিন আর হারিয়ে যান এই হাড় হিম করা গল্পে। দু সালের সেই জুলাইয়ের বিকেলটা ছিল মারাত্মক মেঘলা। বাগডোগরা এয়ারপোর্টের টার্মিনালে বসে যখন আমি আমার ব্ল্যাকবেরি ফোনের শেষ মেলটা চেক করছিলাম, তখনও জানতাম না যে পরের 1 ঘন্টায় আমি 32,500 ফুট উঁচুতে মৃত্যুর সঙ্গে জুয়া খেলতে চলেছি। আমার নাম অনিন্দ বোস, পেশায় অনুসন্ধানী সাংবাদিক। উত্তরবঙ্গের চা বাগানের এক প্রভাবশালী কর্পোরেট কর্তার রহস্যজনক আত্মহত্যা এবং তার সংস্থার কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকির একটি ফাইল আমার ল্যাপটপের হার্ড ডিস্কে বন্দী ছিল। সেই প্রমাণ লালবাজারে পৌঁছে দেওয়ার জন্যই আমি এয়ার ইন্ডিগোলার 344 নম্বর ফ্লাইটের উইন্ডো সিটে এসে বসেছিলাম। আমার ঠিক পাশের সিটে বসেছিলেন একজন মাঝবয়সী ভদ্রলোক, চোখে মোটা ফ্রেমের চশমা আর পরনে একটা সস্তা ফর্মাল শার্ট। উনি নিজেকে একটা ছোট ওষুধ কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে পরিচয় দিয়েছিলেন। নাম সুব্রত দত্ত। বিমানটি যখন রানওয়ে ছেড়ে মেঘের বুক চিরে উপরের দিকে উঠতে শুরু করলো, তখন জানলার বাইরে শুধু ধূসর কুয়াশা। পাইলট অ্যানাউন্স করলেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, সামনে কিছুটা টার্বুলেন্স আছে, দয়া করে সিট বেল্ট বেঁধে রাখুন। বিমানের ভেতরের এসির ঠান্ডা হাওয়ার মধ্যেও আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। ঠিক তখনই আমার পাশের সিটের সুব্রতবাবু আচমকা ঝুঁকে এসে আমার কানের কাছে ফিসফিস করে উঠলেন, অনিন্দবাবু, ল্যাপটপের ওই ফাইলটা ডিলিট করার জন্য আপনার কাছে 10 মিনিট সময় আছে। আমি চমকে ওনার দিকে তাকালাম। ওনার চশমার পিছনে চোখ দুটোতে কোনো সাধারণ সেলস ম্যানেজারের সরলতা ছিল না, ছিল এক ঠান্ডা পেশাদার খুনির চাপ। ওনার শার্টের নিচ থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তলের বর্ষা। সেই বন্ধ একটা বিমানের ভেতর আমি একজন সত্যি কিলারের মুখোমুখি। আপনি ভুল ভাবছেন সুব্রতবাবু, ফাইলটা অলরেডি আমার এডিটরকে মেল করা আছে। মিথ্যে বলবেন না অনিন্দবাবু, এই ফ্লাইটে কোনো ইনফ্লাইট ওয়াইফাই নেই, আর বাগডোগরা ছাড়ার পর থেকেই আপনার ফোনের নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আপনার ওই হার্ড ডিস্কেই আছে। আমায় দিন হয়তো একটা সাইলেন্ট শট আপনার ঠিক এতে ওপর করবে, আর লোকে ভাববে মাঝ আকাশে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। পুলিশটা ঠিক তখনই এলো যখন আমি চাপা উত্তেজনার মাঝে পুরো বিমানটা ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। লাগেজ বক্সগুলো থেকে কয়েকটা ব্যাগ নিচে পড়ে। বিমানের ব্যাগগুলো ফট করে নিতে গিয়ে এবং ইমার্জেন্সি লাইট চলে। বিমানের ডানকে নিয়ে শিখা বেরোচ্ছে, লাইটনিং বা বজ্রপাতের ফলে ইঞ্জিনের ফায়ার ধরেছে। বাঁচাও! ক্র্যাশ করছে। কেবিন খুলে গম্ভীর গলায় অ্যানাউন্স শুরু। সবাই অক্সিজেন মাস্ক পরে নিন, আমরা এমার্জেন্সি ল্যান্ডিংয়ের চেষ্টা করছি। এই চরম বিশৃঙ্খলার মধ্যে সুব্রত দত্তের মনোসংযোগ সামান্য নষ্ট হলো। সে জানলার দিকে তাকালো। ঠিক সেই সেকেন্ডের ভগ্নাংশে আমি আমার ডান হাতের কনুই দিয়ে ওনার চোয়ালে এক সপাটে ধাক্কা মারলাম। ফট! ওনার হাত থেকে পিস্তলটা ছিটকে সামনের সিটের নিচে চলে গেল। আমি সিট বেল্ট খুলে ওনাকে সিটের সঙ্গে চেপে ধরলাম, কিন্তু প্লেনটা তখন খাড়া নিচের দিকে নামছে। গ্র্যাভিটির টানে আমরা দুজনেই শূন্যে ভেসে ওঠার মতো হলাম। ওনার নখের আঁচড় আমার গলায় বসে গেল। ব্যথায় আমি চিৎকার করে উঠলাম, প্লেনটা এমনিও বাঁচবে না অনিন্দ। ফাইলটা দিলে আমি তোমায় প্যারাশুট দেব না, কিন্তু অন্তত শান্তিতে মরতে পারবে। সুব্রতবাবু মরিয়া হয়ে চেঁচিয়ে উঠলেন, কিন্তু আমি মরতে আসিনি। আমি ওনার মাথাটা সামনের সিটের ট্রে টেবিলে সজোরে ঠুকে দিলাম। উনি আধ অজ্ঞান হয়ে সিটের ওপর গড়িয়ে পড়লেন।
আমি ওনার পকেট থেকে ওনার আইডি কার্ড আর একটা ছোট রিমোট ডিভাইস কেড়ে নিলাম, যা দিয়ে ওনারা আমার ফোনের সিগন্যাল জ্যাম করছিলেন। ডিভাইসটা বন্ধ করতেই আমার ব্ল্যাকবেরি ফোনে একটা খুঁতখুঁতে টুং শব্দ হলো। নেটওয়ার্ক ফিরে এসেছে। আমি 1 সেকেন্ড সময় নষ্ট না করে ল্যাপটপটা অন করলাম। প্লেনটা তখন প্রচণ্ড কাঁপছে, স্ক্রিনের লেখাগুলো কাঁপছিল। আমি ফাইলটা সিলেক্ট করে কলকাতা পুলিশের অফিসিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন মেল আইডিতে সেন্ড বোতামে চাপ দিলাম। স্ক্রিনে ভেসে উঠল, মেল সেন্ড সাকসেসফুল। ব্রেস ফর ইম্প্যাক্ট, ব্রেস ফর ইম্প্যাক্ট! পাইলটের শেষ চিৎকার স্পিকারে ফেটে উঠল। আমি চোখ বন্ধ করে সিটটা আঁকড়ে ধরলাম। প্লেনটা রানওয়ে ছুল, কিন্তু প্রচণ্ড গতি আর একটা ইঞ্জিন সচল থাকায় সেটা ঘষতে গিয়ে ডান দিকে হেলে পড়ল। চাকার ঘর্ষণে আর ধাতুর টানে চারদিক চিৎকার আর কান্নায় ভরে গেল। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি রানওয়ের পাশের ঘাসের উপর শুয়ে আছি। চারদিকে অ্যাম্বুলেন্স আর দমকলের সাইরেন বাজছে। বিমানটির ডান দিকটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু অলৌকিকভাবে বেশিরভাগ যাত্রী বেঁচে গেছেন, যার মধ্যে আমি আর আধ অজ্ঞান সুব্রত দত্তও ছিলাম। সিআইডির একটা টিম ততক্ষণে রানওয়েতে ঢুকে পড়েছে। আমি যখন স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে উঠছি, তখন কলকাতা পুলিশের একজন অফিসার আমার কাছে এলেন। থ্যাংক ইউ মিস্টার বোস। প্লেন ক্র্যাশ করার ঠিক 3 মিনিট আগে আপনার পাঠানো মেলটা আমাদের সার্ভারে ঢুকেছে। ওই কর্পোরেট সংস্থার মালিককে লিলি থ্রিলিং স্টাইলে এয়ারপোর্ট থেকেই গ্রেফতার করা হয়েছে। আর আপনার পাশের সিটের ওই ভদ্রলোক, উনি কোনো সেলস ম্যানেজার নন, ওনার আসল নাম রাঘব শেট্টি। ইন্টারপোল ওনাকে খুঁজছিল। আমি একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেললাম। মাঝ আকাশের সেই নরক আর বিমানের ক্র্যাশ, কোনো কিছুই সত্যকে চেপে রাখতে পারল না। মেঘ কেটে তখন কলকাতার আকাশে সন্ধ্যের আলো ফুটছে, আর আমি বুঝলাম কলমের জোর আর সত্যের শক্তি 32,500 ফুট উঁচুতেও অপরাজেয়। মাঝ আকাশের সেই মৃত্যুর ফাঁদ থেকে সত্যের জয় তো হলো, কিন্তু এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব গায়ে কাঁটা দেওয়া থ্রিলার ও হরর কাহিনীর জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রহস্যের সাথে। ধন্যবাদ।